নমস্কার। আমি একবার জানতে চাইব যে আমার অডিও বা ভিডিওটা কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আমি শতদলের কাছ থেকে একবার একটু জানতে পারলে ভালো হয় কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আহ, আজ এই আহ, আজকের এই আহ, বন্ধুদের অনুষ্ঠানে আহ, আমি আমন্ত্রিত হয়ে আমার মানে খুব ভালো তো লাগছেই, কৃতজ্ঞ তো বটেই। সেই কথাগুলোর আগে সেই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমি কিছু মানে অনুভূতি আমার মনে হয় আমার শেয়ার করা উচিত। কারণ শতদল আমার ছোট ভাইয়ের মতো। সে আমাকে বলল যে আহ, এখানে আমি যে গল্প টল্প কিছু লিখি বা লিখেছি বা লিখি, সেই গল্পগুলো নিয়ে কিছু কথা বলা, গল্প হয়ে ওঠার বা আমার লেখালেখির সম্বন্ধে কিছু কথা বলার। এবং তারপরে ওর সঙ্গে যে কথা হলো যে কয়েকটি আহ, গল্প, মানে একটা বা দুটো বা যাই হোক মোটামুটি সময়ের মধ্যে একটা গল্প পড়ার। তো আমি সেটা ভেবেছি একটাই গল্প পড়ব। তার আগে কিছু কথা, সেটা হলো গল্প লেখার গল্প। তো আমার মানে সত্যি বলছি, একদম মানে এটা কোনো বাড়তি বা আরোপিত বিনয় নয়। আমার একদম মানে অন্তরের অনুভূতি থেকে বলছি যে বলছি আহ, সেটা হলো গিয়ে যে গল্প লেখার গল্প বলা, এই বিষয়টা সত্যি আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর এই জন্যে যে আমার মনে হয়েছে যে মাত্র 20-25টা গল্প হয়তো বা লিখেছি, আর খান কয়েক নাটক, এই আমার সৃষ্টিশীল লেখা। এই নিয়ে নিজের লেখা নিয়ে কোনো কিছু বলার কি অধিকার জন্মায়? এই প্রশ্নটা আমার মনে এসছে বারবার। কিন্তু তারপর মনে হলো শতদল এবং বন্ধুর এই যে প্রয়াস, এবং এই প্রয়াসটা আমার কাছে অত্যন্ত অভিনব একটা প্রয়াস মনে হয়েছে। এবং এগুলো হয়তো বা এক ধরনের ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে অনেক ভালো ভালো লেখকদের, তাদের বা অন্যান্য শিল্পীদের, তাদের জীবন নিয়ে, তাদের লেখা নিয়ে যে কথা বলা, মানে যে কথাগুলো বলা, সেগুলোর মাধ্যমে এক ধরনের ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে ভবিষ্যতে কতটুকু লিখব, আদৌ লিখতে পারবো কি না না কে জানে। তার চেয়ে আজকে যে কেউ আমাকে ডেকেছে শতদলের মানে সৌজন্যে, বন্ধু থেকে এই যে ডাক পেয়েছি, এই সুযোগটা আমি নিয়েই নিই। কারণ ভবিষ্যতে আর কোনো দিন এই ধরনের ডাক পাবো কি না না কে জানে। তো সেই জন্যে আমার মানে মনে হয়েছে আপনাদের সঙ্গে একটু একটু মানে এটা খুব গুরুগম্ভীর কোনো বিষয়, মানে বিষয় হিসেবে বলছি না। আসলে আজকের দিনে যখন আমরা একে অপর থেকে অনেক দূরে আছি, তখন মানে আমাদের যেটাকে ফিজিক্যাল ডিস্টেন্সিং বলছি, এটাতে যখন আছি, তখন আমাদের মনের যে মিল, আমাদের যে চিন্তার যে সাযুজ্য, আমাদের যে ভাবনা চিন্তার জায়গাগুলোতে যে আমাদের এক ধরনের সেতু বন্ধনের জায়গাটা আছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাহলে একটু অন্তরঙ্গ আলাপন যেটা, সেটা আমি করি না কেন? কারণ এই সুযোগটা আমাকে ভবিষ্যতে হয়তো বা কেউ কোনো দিন দেবেই না, কারণ আর হয়তো বা কোনো দিন গল্পও লিখতে পারবো না, নাটক হয়তো আর বেরোবেই না। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি আহ, আহ, শতল শতদলের এই যে আহ, আমাকে যে আমন্ত্রণ, এটাকে আমি কুর্নিশ জানিয়ে আমার গল্প নিয়ে কিছু কথা বলছি। আসলে দেখুন, আমার আহ, মানে জন্ম চা বাগানে। চা বাগানে মানে চা বাগানটা ছিল, চা বাগানের নাম হলো ক্রেইগ পার্ক। 1965-তে জন্ম। তো ক্রেইগ পার্ক চা বাগানে বাবা চাকরি করতেন। এই ছোটোবেলাতে চা বাগানে কেটেছে। আমি বাগানে কাটার সঙ্গে এক এক ধরনের আহ, নৈসর্গিক মানে প্রেক্ষাপট
তার সঙ্গে আমার যে বেড়ে ওঠা, এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ কোনো একটা মানে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে আমার এই ছোটোবেলাতে আমার যে বেড়ে ওঠা চা বাগানে। আমি এখানে অনেক বন্ধুদের দেখছি, আমি তারা অনেকে কিছু কিছু কথাও লিখছেন। আমি কথাগুলোতে এখন রেসপন্স করি না, আমার যা বলার বলে ফেলি, কারণ নিজের সম্বন্ধে বলা সম্ভবত গুছিয়ে বলা বড় কঠিন। আমি জীবনে এরকম বলিনি, মধ্যে বলার কথা কেউ আমাকে বলেও নি। আর আমি সবসময় অন্যদের কথা বলেছি, অন্য সাহিত্যিকদের কথা বলেছি, আজকে নিজের কথা বলছি। আমার সত্যি সত্যি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি খুব একটা অস্বস্তিকর একটা জায়গায় আছি। তো ছোটবেলায় এই যে মানে আমার যে চা বাগানে বেড়ে ওঠা, এবং সেটা 1965, যখন 1971, তখন একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা জানেন আমাদের, এবং এইটা নিয়েও আমার কিছু অনুভূতি, ছোটোবেলার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো সব জায়গায় করা হয়ে ওঠে না। তো একটা ব্যাপার হয়েছিল, আমাদের বাড়িতে একটা রেডিও ছিল। সেই রেডিওটা আমি শুনেছিলাম, এটা হলো কোনো ব্রিটিশ সাহেব সেই বাগান ছেড়ে যাওয়ার সময় বাবাকে এটা বিক্রি করে গেছিলেন। তো সেটা ছিল একটা দুর্দান্ত টিভি, সরি, দুর্দান্ত একটা রেডিও। সেই রেডিওর মাধ্যমে পৃথিবী আমাদের কাছে আসতো, বাইরের জগৎ আমাদের কাছে আসতো সেই রেডিওর মাধ্যমে। এই রেডিওর মাধ্যমে অনেক বিদেশি চ্যানেলও চলে আসতো, সেটারও গান আমরা শুনতে পেতাম। আহ, আহ, তারপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো বাবা বাড়িতে খবরের কাগজ রাখতেন। সেই কাগজগুলোর মধ্যে ইংরেজি খবরের কাগজ ছিল, আসতো যেটা, সেটা হলো আসাম ট্রিবিউন। আর বাংলাতে আসতো আনন্দবাজার বা যুগান্তর। সেটা 2-3 দিন পরেই আসতো চা বাগানে, কারণ আমাদের যে আপনারা ক্রেইগ পার্ক যে চা বাগানটা, সেটা কালাইন, আপনারা যখন শিলং যান তখন শিলং যাওয়ার সময় কালাইন ছড়া যে জায়গাটা, ওই গুমরার যে জায়গাটা, ওখান থেকে এখানে তখনকার দিনে আমাদের হয় গাড়িতে নয়তো হেঁটে যেতে হতো। প্রায়শই আমি দাদাদের ঘাড়ে চড়ে আমি ছোট একটা মানে পাহাড়ি ঝর্ণা এগুলো পেরিয়েছি। এগুলো মানে আহ, মানে এটা আমাদের মানে শিলচর রেলে যাওয়ার সময় এই ধরনের আমাদের যাতায়াত, এটা নিত্য আমাদের একটা মানে যাপনের অঙ্গ ছিল। আমি আনন্দবাজার আর যুগান্তরের কথা এটা বলছি কারণ ধীরে ধীরে যখন যুগান্তর বন্ধ হয়ে যায়, যখন যুগান্তরের পত্রিকাতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আন্দোলন এবং ওদের এখানে বিভিন্ন ধরনের সমস্যার জন্য যুগান্তর যখন বন্ধ হয়ে গেল, তখন না মানে এই ছোটোবেলায় কীরকম একটা অদ্ভুত একটা দুঃখ বোধ হতো, কারণ যুগান্তরের সঙ্গে কেন জানি না আমার একটা যোগাযোগটা ছিল বেশি। যুগান্তর তারপরে বন্ধ হয়ে গেল, একটা অজানা দুঃখ বোধ, একটা ছোট বাচ্চা ছেলের, সে ভালো করে বুঝছেও না কেন, কিন্তু সামথিং ইজ মিসিং, মানে সামথিং লস্ট, এই একটা বোধ একটা তখন এটা মানে হয়েছিল। 1971 কী হলো, তখন আমি মাঝখানে শিলচরে এসেছিলাম, এবং খুব আমার পড়াশোনা আসলে খুব ছোটোবেলা হয়ে গেছিলো, কারণ বাগানের স্কুলে, পাঠশালা স্কুলে আমি সেভাবে পড়িনি আসলে। তো আমার ওই প্রথম ক্লাসে আমি ভর্তি হয়েছি দ্বিতীয় মানে, এবং সেখান থেকে, কারণ বাড়িতে পড়া মানে দাদারা সবাই, দাদা দিদিরা পড়াশোনা করতো, তো এগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব কম বয়সে মেট্রিকও হয়েছে। সে ব্যাপার আমি যে কথাটা বলছি, 1971 আমার মনে আছে, যখন এই ভাষা সার্কুলারের ব্যাপার হলো, মানে দুটো ব্যাপার পাশাপাশি ঘটে গেল 71-72 এই সময়টাতে। একটা হলো গিয়ে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন বা মুক্তি ফৌজের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এবং তার পাশাপাশি এলো আবার এই 61-র পরে যে 71-এ যে ভাষা আন্দোলন আবার যে উত্তাল হয়ে গেছিল। আমি সেই সময় শিলচর, আমার মনে আছে, খুব ভাষা ভাষা মনে আছে, আমার দাদার সঙ্গে কোনো একদিন আমি মিছিলে গেছিলাম। আমি মাঝে মাঝে ভাবি, আজকের দিনে আমার সন্তানকে হয়তো বা আমাদের সন্তানকে আমরা হয়তো বা এইভাবে, আমাদের দুই মেয়েকে আমরা এইভাবে হয়তো বা মিছিলে যেতেও দেবো না, বা বাধা দেবো, তোরা যাস না, কি হয়ে যায়। আমি এই কথাগুলো এই জন্যে বলছি যে নিজের ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি কীরকম একটা মানে অজানা একটা নিজে বুঝতে পারছি না, অথচ এক ধরনের ভালোবাসা ওইখানের মধ্যে যেন ওই মিছিল আমার মনের মধ্যে অনেকটা ঢুকিয়ে দিয়েছিল। তারপরে বাগানে গেলাম, স্কুল টুল মাঝখানে কোনো এক সময় বন্ধ ছিল। আমি শিলচরের স্কুল থেকে যখন বাড়িতে গেলাম, মানে যখন বাগানে গেলাম, তখন আমি গিয়ে, বা শিলচর থেকে যখন বাগানে গেলাম, তখন হয়তো বা সেইভাবে
যখন গেলাম, গিয়ে কি কি হলো, আমার 4-5 জন বন্ধু ছিল। একটা বা দুটো মেয়ে মেয়ে ছিল বন্ধু, আর আমরা দুটো বা তিনটে ছেলে ছিলাম। টোটাল আমাদের 5-6 জনের বেশি হবে না। আমাদের একটা খেলা ছিল, সেই খেলাটা হলো গিয়ে দাদা আমাদের লিখে দিয়েছিল একটা পোস্টারের মতো। আমরা 4-5টা পোস্টার বানিয়েছিলাম নিজেদের মানে হাতেই লিখে, আর তারপরে দাদা এগুলো চিপকে দিয়েছিল কাগজের মধ্যে। তো ওইটার মধ্যে লেখা ছিল মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ, এইভাবে আমাদের কিছু কিছু পোস্টার। এই পোস্টার নিয়ে বাগানের রাস্তায়, বাগানটা খুব একটা বড় ছিল না, বাগানের রাস্তায় আমরা 5-6 দিন, মানে আমরা আমরা কয়েকদিন, মানে কয়েকজন মিলে আমরা খেলতাম প্রতিদিন। ধরুন শেষ বিকেলে, বা শেষ বিকেলে নয়, মানে শেষ দুপুরে, কারণ বাড়িতে তাড়াতাড়ি ফিরে, সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসার একটা তাড়া থাকতো। 4-5 দিন পরে একদিন বাবা এলেন। বাবা ছিলেন হেড ক্লার্ক চা বাগানের। বাবা এলেন, এসে বললেন যে বড় সাহেব বলেছেন, মানে পাঞ্জাবি ছিলেন বড় সাহেব। বড় সাহেব বলেছেন যে এই ধরনের যে বড়বাবু, আপনাদের মানে বাচ্চারা যেন এই খেলাগুলো আর না খেলে। আমি আমি না তখন বুঝতে পারিনি কারণটা, সাহেব বাবাকে কেন না করলো। বাবা আমাকে ভাঙিয়ে বলেনি, এবং বাবা বলেছেন কালকে থেকে এই খেলা তোমরা আর খেলো না, অন্য খেলা খেলো। আমাদের সেই যে মাতৃভাষা জিন্দাবাদ, আহ, আহ, বাংলা ভাষা জিন্দাবাদ দিয়ে যে আমাদের যে খেলা, সেই খেলাটা আমাদের বন্ধ হয়ে গেল। আমার মনে হয় মানে এক ধরনের প্রতিরোধ ধীরে ধীরে মনে হয় এই এই যে ছোট ছোট যেগুলো ঘটনা থেকে মনে হয় নিজের মধ্যে যেন প্রথিত হয়ে যাচ্ছিল। আরেকটা ঘটনা আমার মনে আছে, সেই বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধের কথা বললাম। সেই সময় কী হয়েছিল, আমাদের আরেকজন, মানে ছোট কেরানি বলতো, এখানে আরেকজন বাবু ছিলেন, কারণ আমাদের যাওয়া আসাটা ওই বাবুদের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল। আহ, সেই জন্যে ওইখানে বাগানে যারা বাগানে থেকেছেন তারা জানেন, ওইখানে হায়ারার্কির ব্যাপারটা বড় আছে। বাবুর আর আমরা খেলার সময় কখনো ধরুন বাগানের মানে তখনকার দিনে অন্তত পক্ষে বাগানের যারা শ্রমিকদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের খেলার কথা ছিল না। মাঝে মধ্যে খেললেও ঠিক এইভাবে নিত্যদিনে যাওয়া আসা এটা কখনোই ছিল না। অথচ আমরা কিন্তু ঠিক এইভাবে যে আবার আমাদের যে খুব আলাদাভাবে যে আমাদের জগৎটা ছিল তাও সম্পূর্ণ নয়, কিন্তু অলিখিত কোথাও যেন একটা মানে ডিমার্কেটিং সীমানা যেন ছিল, এবং সেই সীমানার মধ্যে সেইভাবেই বড় হয়েছি। তো আমি ওই বাড়িতে গেছি, বললাম যে আরেকজন, মানে বাবার যে মানে আরেকজন যে কেরানিবাবু ছিলেন নিচের, বাবার অধস্তন যিনি কর্মচারী ছিলেন, তার বাড়িতে গেছি। তার মেয়ে আমার বন্ধু ছিল, ওদের বাড়িতে গেছি। ওদের বাড়িতে গিয়ে দেখি, শুনলাম যে এই যে মানে পাকিস্তানে যে মুক্তিযুদ্ধ চলছে, সেখান থেকে ওদের বাড়িতে অনেকে পালিয়ে এসছে। এবং সেখানে একজন, তার বয়স কত হবে আমার ঠিক মনে নেই, একজন যার বয়স হবে ধরুন কত, 20-25 এরকম কিছু একটা হবে, একটি মেয়ে। মানে আজকে আমার তুলনায় তখন তো অনেক বড় একজন মেয়ে। আমার এখনো নাম মনে আছে, সন্ধ্যা। সে তাকে দেখলাম একটা কথা বলছে না, সে মাটির দিকে তাকিয়ে, মাটির মধ্যে বসে সে মাটির মধ্যে কি যেন আঁকছে, এবং আমি আমি আজ তার চোখ থেকে মাটিতে জল টপ টপ করে পড়ছে। আমার কাছে এই দৃশ্যটা না আমাকে আমাকে মানে এইটার পেছনে ওর যে ব্যথা, ওর কি হারানোর ব্যথা, কি হারিয়েছে আমি জানি না, কারণ সে মেয়ে। আজকে আমি বুঝি একটি মেয়ে বাংলাদেশের এই মানে মানে আমাদের দেশ বিভিন্ন পর্যায়ে যখন আজকে আমি যখন কোনো ধরুন রিসার্চের ক্ষেত্রে যখন এগিয়ে যাই, বা আজকে আমরা অনেকেই জানি যে কি হারিয়েছে, পুরুষের কি হারায়, আর একটা মেয়ের আরও বাড়তিও কিছু হারাতে পারে। ওর সম্বন্ধে তারপরে ওর কি হয়েছে আমি জানি না, কারণ আমার মনে নেই। আমিও শিলচর চলে এলাম, শিলচরে পড়াশোনা করতে, সেই দিদির বা সেই মাসির
কি হয়েছে আমি জানি না, অথচ এই দৃশ্যটা আমাকে বহুদিন তাড়িয়ে বেরিয়েছে যে ওর চোখের জলের কারণটা কি আমি খুঁজে পাইনি। তারপরে যেটা হলো বাংলাদেশ বাগানের কথা আমি এই জন্যে বলছি যে বাগানের যে ওই মানে আপনারা সবাই জানেন যে ছোটোবেলার সঙ্গে আমাদের একটা নস্টালজিক একটা মানে টান আছে, যে টানটা মানে বারবার ঘুরে ফিরে আপনার ঘুরে ফিরে নিজের মধ্যেই কোথাও না কোথাও যেন এটা ঘুরে ফিরে আসে। সেটা কোনো সৃষ্টিকর্মেও আসে, যেটা যে কোনো মানে আপনার কাজে ছোটোবেলার স্মৃতিগুলো যেন আমি তাড়া করে বেড়ায় বলবো না, মানে আমাদের মধ্যেই থাকে এবং সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পায়। এই জন্যে আমি বাগানের কথাটা বলছি। বাগানের আরেকটা জিনিস যেটা আমাকে খুব মানে আমার জীবনে আমার মনে হয় একটা খুব মানে ছাপ ফেলে গেছে, সেটা হলো যাত্রাপালা। বাগানে যাত্রাপালা দেখতাম, সেটা ছিল বাবুদের যাত্রাপালা, আবার ছিল যারা শ্রমিক শ্রেণী তাদের যাত্রাপালা। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো এই যে সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে যাত্রাপালাগুলোর একটা টিপিক্যাল একটা প্যাটার্ন থাকতো, মানে যাত্রার বিষয়বস্তু যাই হোক না কেন, সেটা যদি নিমাই সন্ন্যাসও হয়, চৈতন্য মহাপ্রভুর ওপরে হয়, বা অন্য যে কোনো এই ধরনের ধার্মিক মানে বিষয়বস্তু হয়, তাহলেও যে কয়েকটা ব্যাপার থাকা খুব জরুরি ছিল এর জন্য, সেটা হলো একটা মানে কয়েকটা নাচ থাকতে হবে মাঝখানে এবং যুদ্ধ থাকতে হবে। এখানে অবভিয়াসলি পুরুষরাই সবাই মানে অভিনেত্রীরা তখনও মানে ছিলেন না যাত্রাতে, সবাই অভিনেতাই ছিলেন। পুরুষ মানে অভিনেতারা ছিলেন, মহিলা যারা শিল্পীরা তারা যাত্রাতে আমি সেই সময়টাতে অভিনয়দের দেখিনি। এরকমও হয়েছে যে সীতা দৌড়ে উঠেছেন স্টেজে, সীতা ইয়েতে হয়তো বা উনি গ্রিন রুমে হয়তো বা একটু বিড়িতে টান দিয়েছিলেন, এবং যখন দৌড়ে এলেন তখন শীতের দুর্গাপূজার সময় তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যেত, এবং সমস্ত যাত্রাগুলো, এবং তিনি যখন দৌড়ে এসে যখন মঞ্চে উঠলেন তার মুখ থেকে ওই মানে ধোঁয়াশাও মানে ওই বিড়ির যে ধোঁয়া সেটাও বেরোচ্ছে, আর বাকি যে কুয়াশা মিলে যে ধোঁয়া হতো সেটাও বেরোচ্ছে। তো এই ধরনের কিছু মজার তারপরে আবারও এই মানে এরকম মনে আছে একটা আমাদের শ্রমিকদের একটা যাত্রা ছিল, সেখানের মধ্যে ভীম আর দুর্যোধনের এদের গদাযুদ্ধ। এখন ঘটনা হলো দুজনেই মানে মানে দুর্যোধন প্রচুর মদ খেয়ে ফেলেছিল সম্ভবত, আজকে আমি বুঝতে পারছি, কিন্তু দুর্যোধনের হারার কথা, দুর্যোধন তো আর হারেন না। আর ভীম আসলে মানে ব্যক্তিগত জীবনে দুর্যোধন আসলে সত্যিই শক্তিশালী, মানে মানে অনেক বেশি গাট্টা ছিলেন, শক্তিশালী, সুতরাং ভীমের তাকে হারানো সম্ভব হচ্ছিল না। তিনি বারবার বলছিলেন মানে ভীম বারবার বলছিলেন গদা ফেকনো, মানে গদাটা ফেল। দুর্যোধন বলছিলেন আমি গদা ফেলবো না, নাই ফেলবো। তো এই যে মজার যেগুলো আমি কি বলবো মানে ছোট ঘটনা, সেগুলো হয়তো বা কোনো না কোনো জায়গায় আমার পরবর্তী জীবনে বেড়ে ওঠা এবং পরবর্তী জীবনে যে নিজের ইন্টারেস্টের জায়গাটা, যেমন নাটক আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা, সেইখানে আমার মনে হয় এইগুলো খুব কাজ দিয়েছে। আজকে যখন দেশভাগ নিয়ে যখন কাজের মধ্যে কীরকম যেন মনে হয় নিজের আত্মা কোথাও জড়িয়ে আছে, সেটাও মনে হয় ছোটোবেলার ওই যে আমার সেই যে দিদি বা মাসি যার চোখের জল, বা আমার ওই যে ম্যানেজার যখন বাগানের যে বড় সাহেব যখন বাবাকে বলেছিলেন যে এরা যেন আর এইগুলো যেন আর না করে, এই ধরনের খেলা যেন না করে, এই পোস্টার নিয়ে যে খেলা মাতৃভাষা জিন্দাবাদ এগুলো না করে, এবং আমার সেই যে খেলা বন্ধ হয়ে যাওয়া, এগুলোর প্রভাব কোথাও না কোথাও যেন আমার পড়েছে। আরেকটা ব্যাপার যেটা আমাদের তখন প্রায় প্রত্যেকেরই তখনকার দিনে বড় পরিবার ছিল, এবং বড় পরিবার আমাদেরও ছিল, আমরা 5 ভাই 4 বোন, 1 বোন আজকে নেই। তো আমাদের এই যে বড় পরিবারের একটা মস্ত বড় ব্যাপার হলো আমরা সমস্ত কিছু শেয়ার করতে শিখেছিলাম। এই শেয়ার করাগুলো, এবং আরেকটা ব্যাপার এই যে সন্তানের প্রতি অতিরিক্ত অপত্য স্নেহ, সেটাও ছিল না।
এই দুটো না থাকার ফলে আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমার মনে হয়েছে যেন আমাদের নিজস্ব যে ব্যক্তিত্বটা গড়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই সহায়তা করেছে আমাদের ওই কাইন্ড অফ আপব্রিঙ্গিং যেটা বলছি সেটা। তারপরে তো আমার পড়াশোনা হলো এখানে শিলচরে জিসি কলেজে, এবং তখন থেকে টুকিটাকি লেখালেখি আমার শুরু হয়েছিল অনেক আগে থেকেই। আমার মনে আছে, আমার গল্পের নামটা মনে নেই, যুগসংখ্যতে এক সময় সবুজের মেলা, এখন হয়তো বা আছে, আমি যুগসংখ্য কিছুদিন ধরে সাবস্ক্রাইব করছি না এই পিরিয়ডে, তো এখনও আছে নিশ্চয়ই। তো যুগসংখ্যতে সবুজের মেলা ছিল। সেই সবুজের মেলা মানে বাচ্চাদের জন্যে যে এই মানে পাতা, সেটার মধ্যে আমার একটা লেখা বেরিয়েছিল, গল্প বেরিয়েছিল, সেটাই আমার প্রথম ছাপা গল্প। কিন্তু আমি প্রথম শুরু করেছিলাম কবিতা লেখা, এবং সেই সময় হয়তোবা রবীন্দ্রনাথ, আমাদের বাড়িতে যেহেতু দাদা দিদি এরা পড়তো, বাড়িতে হলুদ মলাটে রবীন্দ্র রচনাবলী এগুলো ছিল। এবং রবীন্দ্র রচনাবলীর মধ্যে রবীন্দ্রনাথের এই যে তিনি বিভিন্ন জায়গায় এবং সন, তার পাবলিকেশনের সন এবং কোথায় বসে লেখা সেটা ছিল, মানে থাকতো সেই হলুদ মলাটের বিশ্বভারতীর ছাপা বইগুলোতে। সেইখানের মধ্যে এইটার একটা প্রভাব নিজের হয়তো রবীন্দ্র মানে, সেই জন্য আমি প্রথম দিকে একটা আমার ডায়েরির মধ্যে কবিতা ছিল, এবং সবগুলো কবিতা না, এগুলো সবগুলোই ছড়ার মতো, মানে ছন্দ মানে অন্তমিল দিয়ে, এটা বয়স্ক নয় এরকম সময়। এবং সেখানের মধ্যে আমি জায়গাও লিখে রাখতাম যে কোথায় বসে লিখলাম, কবে লিখলাম, এটাও লিখে রাখতাম। সেই ডায়েরিটা আজকে আর নেই। আমার কবিতা লেখার অন্ত। তারপরে আমি আস্তে আস্তে টুকিটাকি গল্পতে এলাম। তারপরে বললাম এই সবুজের মেলাতে যে গল্প, তারপরে পড়াশোনা জিসি কলেজে পড়া, ইংরেজি অনার্স নিয়ে। তারপরে আমাদের সময় ওই আসাম আন্দোলনের পরবর্তী পর্যায়টা ছিল, তো গুয়াহাটিতে ভর্তি হয়ে গুয়াহাটিতে আমার আর এমএ পড়া হলো না, পুনেতে গেলাম। মানে পড়া হলো না এই জন্যে যে গুয়াহাটিতে হলে আরও একটা বছর লস হতো। মানে গুয়াহাটি ইউনিভার্সিটি খুব ইরেগুলার হয়ে পড়েছিল তার একাডেমিক সেশনগুলো। তো পুনেতে গেলাম, পুনেতে চান্স পেয়ে গেলাম, ওখানে গেলাম। পুনে যাওয়াটা আমার জন্যে খুব জরুরি একটা, মানে আমার মনে হচ্ছে আমার লেখালেখির ক্ষেত্রেও খুব জরুরি একটা মানে ধাপ ছিল। কারণ আমি বিশ্ব সাহিত্যের সঙ্গে আমার ওই ডিগ্রিতে কিছুটা পরিচিত হয়েছিলাম, কিন্তু ওখানে যে হঠাৎ করে একটা বিশাল সাগরের মধ্যে পড়েছিলাম পুনেতে, কারণ পুনের ইউনিভার্সিটিতে পুনে ইউনিভার্সিটির তখনকার বিখ্যাত লোকেরা ছিলেন, যেমন নিসাম এজিকিয়েল ইংরেজি সাহিত্যের মানে ভারতীয় ইংরেজি সাহিত্যের কবিদের মধ্যে অন্যতম। নিসাম এজিকিয়েল, উইলিয়াম গোল্ডিং যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি পুনে ইউনিভার্সিটি আমরা সঙ্গ পেয়েছিলাম। এই যে এগুলোর একটা ইনফ্লুয়েন্স ছিল। তারপরে যেমন বিখ্যাত আমাদের কিছু শিক্ষকরা ছিলেন, আমি তাদের নাম বলছি না কারণ আজকের বিষয়টা অন্য। আরেকজন স্যার ছিলেন, তার কথাটা আমার বলা খুব জরুরি মনে হচ্ছে, ডক্টর প্রশান্ত পাণ্ডে, এই প্রশান্ত সিনহা। এই প্রশান্ত সিনহা স্যারের কাছে নাটক পড়েছিলাম, এবং এই মানে নাটকটা তিনি পড়াতেন, অসাধারণভাবে পড়াতেন, এবং ক্লাসের মধ্যে তিনি যেটা করতেন, তিনি আমাদের দিয়ে ক্লাসের মধ্যে নাটক করাতেন। এইগুলোর প্রভাব নিজের ওপরে, নিজের পড়াশোনার উপরে, এবং নিজের এই গল্প হয়ে ওঠার বা গল্প লেখার পেছনেও, বা ধরুন নাটক লেখার পেছনেও এগুলোর একটা প্রচণ্ড প্রভাব আছে। আরেকটা ব্যাপার যেটা হলো লিটারারি থিওরির সঙ্গে পরিচিত হওয়া, এবং সেটা অনেক বেশি সহজ করে স্যারদের কাছে বা ম্যাডামদের কাছ থেকে বুঝতে পেরেছি। আরেকটা বড় ব্যাপার ছিল পুনের ফিল্ম ইনস্টিটিউট। সেটাতে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, যাদের মধ্যে অনেকেই আজকে খুব বোম্বে বা সাউথের বা কলকাতাতে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত, টেকনিক্যাল বিভিন্ন পোস্টে, বা কেউ কেউ ডিরেক্টরও হয়েছেন, এদের মধ্যে অনেকের সঙ্গেই তখন যোগাযোগটা হয়েছিল। এবং নিজের ওই ধরনের একটা ইচ্ছেও ছিল, আমার ফিল্ম ডিরেকশনের খুব ইচ্ছে ছিল,
কিন্তু যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গেছি, বাবাকে ছোটোবেলা হারিয়েছি, অত্যন্ত ছোটোবেলা, আমি ক্লাস 7-এ পড়তে। দাদারা আমাকে পড়িয়েছে, সুতরাং দাদারা এবং অত্যন্ত আদর দিয়ে পড়িয়েছে আমাকে। মানে আমাদের ফ্যামিলির অনেকেই আমাদের, মানে আগে যেটা হতো যে বাবা মারা যাওয়ার পরে বাড়ির যারা বড়রা তারা নিজেদের সংসার, তথাকথিত কোট অ্যান্ড আনকোট নিজেদের সংসারের আগে বাবার সংসারটাকেই তারা চালাতেন। সেই জায়গায় আমাদের পরের দিকে আমরা যারা, তারা সবাই কিন্তু আমাদের আমাদের জীবনে আমাদের 3 দাদার কন্ট্রিবিউশন অসাধারণ। এই ব্যক্তিগতগুলো কথাগুলো কথা বলার সুযোগ হয় না, কিন্তু এইগুলো কোনো না কোনোভাবে নিজের গল্প লেখার ক্ষেত্রে, গল্প মানে নিজের লেখক সত্তার মধ্যেও আমার এই ব্যক্তিগত যে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সেগুলো এসে ঢুকে গেছে। তারপরে পুনে থেকে এলাম শিলচর। শিলচর এসে এই জায়গাটা আমার কাছে খুব জরুরি। তখন আবার দেখলাম শ্যামলেন্দু চক্রবর্তী, শ্যামলদার সঙ্গে পরিচয় হলো। আমার এক বন্ধু গুণাকর দাস, তার সঙ্গে গেছিলাম শ্যামলেন্দু চক্রবর্তীর কাছে। শ্যামলদার কাছে এত, মানে কি বলবো, মানে একটা অসাধারণ একটা লোক, যিনি মানে এত অমায়িক যার ব্যবহার। যারা শ্যামলদার পরিচয় মানে সঙ্গে পরিচিত হয়েছেন সবাই জানেন। জ্ঞানী লোক, প্রচণ্ড জ্ঞানী লোক, অথচ কোনো অহং নেই, কাছে টেনে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা। শ্যামলদা তখন 19 দ্বিতীয় পর্ব আবার শুরু করছেন, গল্প পত্রিকা। আমাকে বললেন তুমি গল্প দাও। আমি বললাম আর তখন কি হয়েছে, তখন আমার মানে গল্প আর গল্পের প্রকরণ নিয়ে, যেহেতু আমি বিদেশি সাহিত্য কিছু পড়েছি এবং খুব ভালোবেসে পড়েছি, তার একটা প্রভাব এবং থিওরির প্রভাব আমার মধ্যে প্রচণ্ড কাজ করছিল। আমি একটু আগে বললাম যে বাবাকে, মানে বাবার স্মৃতি আমার জীবনে তেমন নেই, কারণ ক্লাস 7-এ যখন আমি আসলে সত্যিই খুব ছোট ছিলাম, আমার মনে হয় 13.5 বছরে মেট্রিক পাশ করা, সুতরাং বুঝতেই পারছেন কত বয়স ছিল ক্লাস 7-এ। তো বাবাকে হারিয়েছি, সুতরাং তার একটা অভাব বোধ আমার কোথাও ছিল। সেইটা থেকে কেউ যদি আমার অন্বেষণ গল্পটা পড়েন, সেখানের মধ্যে দেখবেন যে মানে কোথাও না কোথাও এই যে অভাব বোধ, এটা 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 আমার লেখার মধ্যে, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত রিডিং, অন্যের রিডিং নাও হতে পারে, কারণ প্রত্যেকটা পাঠকের রিডিং তার নিজস্ব রিডিং। তারপরে 19 পত্রিকাতেই লিখলাম দিশা, আরেকটা গল্প। এটাও ঠিক এইটা। আর আমাকে সেই আমার যে মাস্টার ডিগ্রির সময় আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছিল, সেটা হলো গিয়ে এক্সিস্টেন্সিয়ালিজম। তখনও কিন্তু পোস্ট মডার্নিজম সেইভাবে আসেনি। আমি বলছি আমরা পড়েছি 85 to 87, 85, হ্যাঁ 1985, 87 এই পিরিয়ডটাতে। তখনও পোস্ট মডার্নিজম মাত্র এসছে মানে ইউনিভার্সিটিগুলোতে। তারপরে পোস্ট কলোনিয়ালিজম জাস্ট আসছি করছে ভারতবর্ষের যে ইউনিভার্সিটিগুলোতে, তখনও এগুলো সেইভাবে আসেনি। সুতরাং এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ আমাদের কাছে, মানে আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। অস্তিত্ববাদ, তারপরে বিভিন্ন বিদেশি নাটক যেগুলো থিয়েটার অব দ্য অ্যাবসার্ড, এগুলো প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। তার প্রভাব আমার এই দুটো গল্পতে আমার মনে হয় প্রচণ্ডভাবে রয়েছে। সেই সময়টাতে আমি ইয়ের সঙ্গে সাহিত্য পত্রিকা মানে আমাদের হাইলাকান্দির বিজিত ভট্টাচার্যর যে পত্রিকা, সাহিত্য পত্রিকা, সেটার মধ্যে লেখার জন্য উনি আমাকে বললেন, বা ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, আমি আজকে আমার ঠিক মনে নেই। সেখানেও আমার লেখা একটা গল্প, চাঁদ সদাগর। এই চাঁদ সদাগর গল্পটার মধ্যে আমি, মানে এই গল্পটার মধ্যে আমার মানে ওই গল্প, তারপরে থিওরি, এগুলোর যে মানে ওই যে আমার মধ্যে যে এক্সপেরিমেন্ট যেটা চলছিল, সেটা মনে হয় কিছুটা জায়গাটা মনে হয় আমার মনে হচ্ছে আমি মনে হয় একটা লেভেলে মনে হয় এইখানে কিছুটা সাকসেসফুল মনে হয় হতে পেরেছি, কারণ আমি ওই অন্বেষণ এবং দিশার মধ্যে আমি কিন্তু গল্প হাতড়ে বেড়াচ্ছিলাম। মানে গল্প লিখবো, তার মধ্যে গল্পত্বও থাকবে, আবার তার মধ্যে আমি কিছু বলারও চেষ্টা করব, তার আরোপ না করে। সেটার যে একটা খুব মানে কি বলবো, ইংরেজিতে যেটাকে বলে পারফেক্ট জেল, এই পারফেক্ট জেল হওয়াটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম। এবং এটা অনেকটা হয়তো বা আমি কিছুটা হয়েছে আমার মনে হয় ইয়ের মধ্যে, এই চাঁদ সদাগরের মধ্যে। সেই সময় আরেকটা গল্প পত্রিকা,
সেটা অত্যন্ত মানে সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল। অক্ষর করিমগঞ্জ থেকে কপিস কান্তি দে অনেক আশা ভরসা নিয়ে এসে শুরু করেছিল। পরে এটার নাম হলো খুব সম্ভবত অক্ষর বৃত্ত। সেখানে আমার গল্প বেরিয়েছিল মালতী উপাখ্যান। সেটা আহ, অনেকটাই তখনও সেটা আমি পরে পরে আমি জেনেছি এটা নাকি আহ, মানে একসময় বিশেষ করে তপোধীর ভট্টাচার্য স্যার নাকি এটা নিয়ে প্রচুর প্রশংসা করেছিলেন বিভিন্ন জায়গায়, এবং পরে আমি শুনলাম যে অনেকের কাছ থেকে শুনতে পেরেছি, তখন তো আর আজকের মতো দূরভাষ বা মোবাইল ফোন এগুলো ছিল না। সুতরাং যে কোনো খবরও পেতাম অনেক দেরিতে, মানে গল্প ভালো লেগেছে বা মন্দ লেগেছে সেগুলো জানতাম পরে। তারপরে কি হলো, আমি এমএ করে এসে সেইভাবে আর আমি বসিনি, এখানে একটা হায়ার সেকেন্ডারিতে কাজে যোগ দিয়েছিলাম বিহারাতে, যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারিতে। তার আগে 3 মাস পড়েছিলাম জিসি কলেজে। যাই হোক, একসঙ্গে আমার জয়েনিং ছিল। পরে জিসি কলেজে আমি লিয়েন পোস্টে মানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, সেটা ছিল 1988-এর 1 আগস্ট আমার জিসি কলেজে জয়েনিং ছিল, 1 আগস্টে। আর 1 আগস্ট 1988-এ আমি জিসি লামডিং কলেজে পার্মানেন্ট পোস্টে চাকরি, মানে আমার কাছে একসঙ্গে দুটো অফার ছিল। অফার মানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম দুটো জায়গাতেই নির্বাচিত, একটাতে লিয়েন পোস্টে, একটাতে পার্মানেন্ট পোস্টে। তো আমি লামডিং চলে গেলাম। জিসি কলেজের এগুলো অতীত হয়ে গেছে, সেটা নিয়ে আমি আসছিই না। আমি লামডিং চলে গেলাম এবং সেখান থেকে আমি ওইভাবে পত্রপত্রিকার মানে যে পত্রিকায় আমি লিখলাম, যে লিটল খবরটা পেতাম, কেউ যদি কোনো চিঠি টিঠি দিত বা খুব অনেক দিন পরে কারোর সঙ্গে দেখা হলে বলতো যে তোমার গল্পটা খুব ভালো হয়েছে। গল্প নিয়ে যে আলোচনা, আমি এই জায়গাটা জরুরি, গল্প নিয়ে যে আলোচনা, সেই আলোচনা গড়ে ওঠার তেমন পরিসর ছিল না, অন্ততপক্ষে পত্রপত্রিকার মধ্যেও। মানে এক একটা লিটল ম্যাগাজিনের তার ছাপা কম, এবং তারপরে সেটা কার কাছে গিয়ে পৌঁছায়, এবং তারপরে আমাদের একটা স্বভাব আছে আজকাল। আজকাল আমি কোনো অনুযোগ করছি না, কিন্তু আজকাল যেরকম যে কোনো কিছু লিখে যেমন ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায়, তারপরে রেসপন্স পাওয়া যায়। তার একটা ভালো দিক আছে এবং একটা মন্দ দিক আছে। আমার কাছে মন্দ দিকটা মনে হয় অনেকে একটা গল্প লেখার পরে বা একটা কবিতা না পড়ে সঙ্গে সঙ্গেই লাইক এসে যায়, মানে পড়ার সময়টিও থাকে না, লোকে লাইক দিয়ে দেয়। এটাও এক ধরনের, মানে এটাও জনক মনে হয়, কারণ একজন কষ্ট করে লেখার পরে আহ, একটু পড়ে মতামতটা দিলে সবচেয়ে ভালো লাগে। তারপরে আরেকটা ব্যাপার যেটা আমার কাছে খুব জরুরি মনে হয়, সেটা হলো গিয়ে যে এটাও একটা অত্যন্ত জরুরি ব্যাপার যে এবং এইটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি এইটাতে আসার আগে আমি গল্পটা বলে ফেলি। আহ, যে এই 19-এ আমার আরেকটা গল্প বেরিয়েছিল। 19-এ প্রথম বেরোলো মালতী উপাখ্যান, তারপরে বেরোলো বীক্ষণ বলে একটা গল্প। এই বীক্ষণের মধ্যে আহ, বেশ কিছু টুকিটাকি গ্রাফিক, বেশ কিছু না, টুকিটাকি, মানে এটার কনটেক্সট হলো গিয়ে এখানের মধ্যে কলকাতার সোনাগাছি একটা কনটেক্সট, এবং সেখানের মধ্যে বেশ কিছু কিছু গ্রাফিক ডেসক্রিপশন টুকিটাকি ছিল। সেটা নিয়ে আমাকে একজন বরিষ্ঠ গল্পকার, আমি আমার আমার খুব শ্রদ্ধার মানুষ এবং আমার খুব ভালোবাসার মানুষ, আমার সঙ্গে উনি আমাকে খুব স্নেহ করেন, আজও করেন। আমি এই কথাগুলো বলছি একটা জরুরি এই কারণে যে আজকালকার যারা বাচ্চারা যারা লিখছেন তাদের জন্যে আমি বলছি না, তারা হয়তো বা তাদের সমালোচনাকে এর থেকে আরও অনেক ভালোভাবেই রেসপন্ড করেন, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো অত্যন্ত দরকার আমাদের, মানে এগুলো আমাদের আমাদের না বেড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করে। তো একজন সেই বরিষ্ঠ যে গল্পকার, তিনি আজকে নেই, নইলে সামনাসামনি হলে আমরা সামনে বসেই গল্পটা করতাম। তো তিনি আমার এই লেখাটা নিয়ে লিখেছিলেন, অশ্লীল গল্পটাকে লিখেছিলেন। ভালো গল্পকার, কিন্তু তিনি মানে তার লেখাটা অশ্লীল। তো আমি তারপরে মানে অক্ষরবৃত্ত সেই পরবর্তী সংখ্যাতে আমি লিখেছিলাম, কারণ তার মধ্যে আমার আরেক স্যার, তিনি নির্মলকান্তি ভট্টাচার্য, তাকে গল্পটা পাঠিয়েছিলাম, তিনি গল্পটা সম্বন্ধে ভূয়সী প্রশংসা করেছিলেন। তা আমি উনার বক্তব্যটা দিয়ে আমি ওইটার মধ্যে লিখেছিলাম যে গল্পটা মানে
যদি অখাদ্য হয় তাহলে আমার বলার কিছু ছিল না, যদি বলতেন যে গল্পটা একদমই ভালো হয়নি, কিন্তু অশ্লীলতার দায়ে এটাতে বড় মনে মনে ব্যথা পাচ্ছি। এখন এই অনুভূতিটা সবারই হয়, কিন্তু আমি যে কথাটা বলছিলাম এটা কিন্তু আমাকে খুব সহায়তা করেছে। আমাকে যে গল্পকার, যে বরিষ্ঠ গল্পকার আমাকে যে মানে এই যে অশ্লীলতার কথাটা বলেছিলেন, আমার তারপরে নিজেকে আমি বারবার প্রশ্ন করেছি যে কোথাও কোথাও কি এই এই মানে এই দায়টার কোনো না কোনো মানে একজন পাঠকের মনে হলো কেন? এবং এইগুলো, এই যে সমালোচনাগুলোকে নেওয়া এবং তারপরে এগুলো থেকে আমার যা নেওয়ার সেটা তো আমি নেব। আমি কারোর দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিতও হব না, প্রভাবিত হলে মুশকিল, কারণ আমি জানি দেবব্রত চৌধুরী অত্যন্ত অসাধারণ গল্পকার। দেবব্রত চৌধুরী এবং আমি একই পাড়ায়, আমাদের বাস ছিল লিংক রোড 4 নম্বর গল্লি। আমি ছিলাম গল্লির ভেতরে আর ও ছিল গল্লির একদম মানে গল্লির একদম মুখে এদের বাড়ি। দেবব্রত চৌধুরী আমার থেকে অল্প বড়, চঞ্চুদা ডাকতাম ছোটোবেলা থেকেই। একসঙ্গে অনেক ক্রিকেটের অনেক স্পিন করা, বল করা আমাকে শেখাতো। এবং ও ওর ওর অনেক গল্পের ড্রাফট অবস্থায়, ম্যানাস্ক্রিপ্ট অবস্থায় প্রথম পাঠক, ফার্স্ট ড্রাফটের আমি পাঠক। আমার অনেক গল্পের প্রথম দিককার অনেকগুলো গল্পের ফার্স্ট ড্রাফটের ওই পাঠক। ওর অসাধারণ লেগেছিল আমার কাক গল্পটা। কিন্তু তারপরে আমি যে কথাটা বলছিলাম যে আলোচনা বা সমালোচনা অন্যের দ্বারা অতিরিক্ত প্রভাবিত হলে যেটা সমস্যা হয়, দেবব্রত চৌধুরী কোনো না কোনো কারুর কাছ থেকে তাকে মানে তার তার গল্পর মধ্যে একটা নিটোল গল্পত্ব আছে। সেই নিটোল গল্পত্বকে কেউ তির্যক ভাষায় সমালোচনা করেছিল এবং বলেছিল যে এটা কোনো গল্পই নয়, আজকের গল্পের মানে গল্প এগুলো সেকেলে হয়ে গেছে। আপনারা দেখবেন কথক ঠাকুর, তার যে মানে একটা যে গল্পটার নামটা আমি ভুলে গেছি, সম্ভবত এখানের মধ্যে একটা চরিত্র আছে কথক ঠাকুর আসলে দেবব্রত চৌধুরী নিজেই। সে গল্প বলতে ভালোবাসে এবং তার মতো অসাধারণ গল্প বলা আমি বড় কম দেখেছি। এবং যে জীবন নিয়ে সে বলে, সেই জীবনের গল্পটা আমাদের এই মানে এতদঞ্চলের সাহিত্যে আমি খুব কম লোকের মধ্যে দেখেছি, আমার তো নেই। যে প্রান্তিক সমাজ নিয়ে যে সে লেখে, যে জীবনের গভীরতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং কখনো কখনো ওকে আমি বলেছি যে তোমার একটু বায়াস হয়ে যাও তোমার প্রান্তিক জীবনের, প্রান্তিক মানুষদের প্রতি। ও এটা স্বীকারও করেছে। ওর সঙ্গে আমার প্রচুর, তো আমি যেটা বলছিলাম, দেবব্রত চৌধুরীর হাত থেকে গল্প হারিয়ে গেল, ও ভয় পেয়ে গেল গল্প লিখতে। যে বলছে আমার তো না রে, আমাকে আমার ডাকনাম নিয়ে বলতো যে অপু আমার দ্বারা হইতো না রে, আমি তো মানে পারি না, মানে এই ধরনের, আমি তো খালি গল্পই করি। এই যে ব্যাপারগুলো আমার আমার মনে হয় যে এখন যারা গল্প লিখছে, আমি বলছি দুটোর মধ্যে একটা মানে মেলবন্ধন বড় বড় জরুরি। যে আমি লোকের কথা শুনবো, কিন্তু আমি কি করব সেটা আমি জানি। আমি দেবব্রত চৌধুরীর কথাটা এই জন্যে বললাম যে আমরা একজন অসাধারণ গল্পকারকে হারিয়েছি, এবং তারপরে আরও কারণ আছে, এটা একমাত্র কারণ নয়। এটা একটা কারণ, আরেকটা কারণ হলো তার সিনেমার প্রতি আকর্ষণ, প্রথমে মঞ্চ নাটকের প্রতি আকর্ষণ, এবং তারপরে মানে মঞ্চ নাটক সে লেখা শুরু। ওকে বারবার বলেছিলাম যে তুমি দেখো, ও বলে আমার দ্বারা আর হবে না। তারপরে যাই হোক, আমি যে কথাগুলো, তো আমি ওই যে বলছিলাম একটা মেলবন্ধনের ব্যাপার, ওই যে আমি বলছিলাম থিওরি এবং তারপরে ধরুন গল্পের প্রকরণ এবং গল্প, একটা মেলবন্ধন, এইটা আমাকে খুব তাড়িয়ে বেড়াতো। এবং আমি সেদিনও আমি দেখলাম তৌদির স্যার কোনো একটা আলোচনার মধ্যে বলছেন যে দীপেন্দু কম গল্প লেখে, এটা ওর লেখা উচিত, মানে এত কম লেখা উচিত নয়। আমি না সত্যি বলছি, আমি মানে হয় না, আমি পারি না এর থেকে বেশি লিখতে। আর আমার তো দীর্ঘদিন আমি লিখতেই পারিনি, আমি বলছি এই এই ব্যাপারটাতেও আসছি। তারপরে কি হলো, আমি তো ওই কপিশকান্তিদের যে মানে পত্রিকা অক্ষরবৃত্ত, সেটাতে আমি একটা গল্প লিখেছিলাম ময়নাদ্বীপ। এই ময়নাদ্বীপ গল্পটা যারা পড়েছেন তারা জানেন। এই ময়নাদ্বীপ হলো গিয়ে পদ্মা নদীর মাঝি যেখানে শেষ হলো, তার বেশ কিছু বছর পরে ময়নাদ্বীপটা শুরু হয়েছে। আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের স্টাইল ফলো করার চেষ্টা করেছিলাম। চরিত্রগুলো তা একই, কপিলা, তারপরে মানে প্রত্যেকটা
আহ, মানে চরিত্র সেই একই, আহ, ময়নাদ্বীপের যে চরিত্র, কিন্তু আমি এই গল্পটার মধ্যে একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি যে বলছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় আমার কাছে বারবার করে মনে হতো, আমি খুব বেশি তখনও মানিক বন্দ্যোপাধ্যায়ের ওপরে গবেষণামূলক আলোচনা পড়িনি। আমার মনে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়কে মার্কসিস্ট অ্যাঙ্গেল থেকে অ্যানালিসিস করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করে দিবারাত্রর কাব্য এবং পদ্মা নদীর মাঝি, তারপরে পুতুল নাচের ইতিকথা, হ্যাঁ, এইগুলোর মধ্যে অনেকটাই অস্তিত্ববাদ প্রচুর। তিনি কতটুকু পড়েছিলেন আমি জানি না, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি সেইভাবে চর্চা করিনি। আমার কাছে মনে হয়েছে যে এগুলো মানে অস্তিত্ববাদী ইন্টারপ্রিটেশন একটা দেওয়ার চেষ্টা করেছিলাম আমি। মানে আমার এই গল্পটা একটা রিডিং অফ মানিক বন্দ্যোপাধ্যায়ের ময়না বা পদ্মা নদীর মাঝি করার চেষ্টা করেছিলাম, এবং এটাও আমার চেষ্টা ছিল যে এটা যাতে একটা সম্পূর্ণভাবে একটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা গল্প হয়ে উঠতে পারে। কতটুকু পেরেছি না পেরেছি জানি না, কিন্তু এই গল্পটা লেখার পরে আমি দেখলাম ওই যে বলছিলাম না যে একটা আলোচনার পরিসরটা ছিল না। এই আলোচনার পরিসর না থাকার জন্যে এক ধরনের দুঃখবোধ আমাকে গ্রাস করলো, এবং এই দুঃখবোধ থেকে এই যে কষ্ট করে লেখা, আমি প্রায় অনেকগুলো মানে 5টা না 6টা আমি মনসামঙ্গল পড়ে বিভিন্ন ভার্সন পড়ে চাঁদ সদাগর লিখেছিলাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আমি নেই করে প্রায় মনে হয় 8বার বা 9বার পড়েছি, এবং অস্তিত্ববাদী যে যে ধ্যান ধারণা বা থিওরি সেগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি। তারপরে ময়নাদ্বীপ। কিন্তু তারপরে কি হলো, যেহেতু আমাদের সেইভাবে প্ল্যাটফর্ম নেই, আলোচনা নেই, মনের মধ্যে একটা দুঃখ বোধ থেকে আমি ধীরে এবং দেখলাম আমার যে মানে একাডেমিক যে লাইফ, আমার যে আমি হাজার ভালো গল্প লিখি, আমি হাজার থিওরি অ্যাপ্লাই করে অসাধারণ অসাধারণ আমি লেখা লিখি, আমার যে একাডেমিক যে লাইফ, আমার এইটাতে আমার এই ক্রিয়েটিভ রাইটিং কোনো হেল্পই করে না, কোনো সাহায্য করে না। আমি ধরুন অমুকের বই তমুকের বই থেকে, এগুলো খুব মজার ব্যাপার, এগুলো থেকে আমি ধরুন অমুকের কমেন্ট কিছু খুঁজে অমুকের কমেন্ট কিছু এখান থেকে কপি পেস্ট করে আমি একটা আর্টিকেল পাবলিশ করে নিই, এইটার জন্যে আমি আমার প্রমোশনে আমার হেল্প করবে। অথচ এই যে ক্রিয়েটিভ রাইটিং, এই ক্রিয়েটিভ রাইটিং কোনোভাবে আমাকে হেল্প করছে না। এই মানে এটা জাস্ট একটা ব্যাপার। আমাকে আরেকটা ব্যাপার হয়েছে আমার, তারপরে দেখলাম আমি যখন এই ময়নাদ্বীপ বা ধরুন তারপরে আরেকটা মানে তার কিছুদিন পরে আমি মানে না, তারপরে কিছুদিন পরে না, আমি 2004-এ আমি আসাম বিশ্ববিদ্যালয়ে এলাম। এখানে এসে আমার তপোদীপ ভট্টাচার্য স্যারের সঙ্গে আমার প্রথম যোগাযোগ হলো, এবং স্যারের একটা ব্যাপার, তখনও তিনি অবভিয়াসলি আপনারা সবাই বুঝতে পারছেন তখনও ভিসি হননি, সুতরাং সাহিত্য ভালোবেসে স্যারের মেধা ভালোবেসে তার পাশে যে ভিড়, এটা নিখাত সাহিত্যপ্রেমীর ভিড় ছিল। মানে ভিসি হওয়ার পরে তারপরে কী হয়েছে সেটা ব্যাপারে আমি যাচ্ছি না। সেই সময় স্যার আমাকে বলেছিলেন যে দীপেন্দু তুমি 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 একটা সংকলন করো। আমি মানে কীরকম নিজের গল্প সংকলন হবে আমি ভাবতেই পারিনি, মানে এটা আমার ভাবনার বাইরে ছিল। স্যার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমি এটার ভূমিকা লিখব। তারপরে আমার গল্প সংকলন এলো 2008-এ, বৃত্তের বাইরে। এই বৃত্তের বাইরে যে গল্পটা, মানে আমাদের দৈনন্দিন মানে আমাদের যে যাপন, এগুলো গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। আমার গল্পের মধ্যে যারা পড়েছেন তারা অনেকেই দেখবেন যে আমি আজকে আমার স্ত্রীকে বলছিলাম যে আজকে ওরা গল্প সম্বন্ধে বলেছে। আমার গল্প মানে পুরুষ যারা গল্প লেখেন তাদের অনেকের থেকে মনে হয় তুলনামূলকভাবে, আমার বরাক উপত্যকাই বলছি বা আসামের বলছি, বাংলা ছোট গল্প যারা লিখেন তাদের অনেক পুরুষ লেখকদের থেকে আমার গল্পের কেন্দ্রে মনে হয় নারী চরিত্র বেশি। এটা কেন আমি জানি না, মনে হয় বাবাকে ছোটোবেলা হারানো, মা কেন্দ্রিক জীবন গড়ে ওঠা, 2 মেয়ে নিজের হওয়া, এগুলো কারণ কিনা আমি জানি না, কিন্তু এটা ঘটনা। আমার যত গল্প তার প্রায় 60-70% কেন্দ্রে হলো গিয়ে মেয়ে, নারী। আজকে যে গল্পটা মানে আমি আমি পড়বো সেটা কথা আমি বলছি, যেমন আমার বৃত্তের বাইরে বেরোলো 2008-এ, তারপরে দেখি দীর্ঘদিন আমি লিখতেই পারি না। আমাকে সুজিত চৌধুরী একটা অসাধারণ কথা বলেছিলেন, ওনাকে আমি খুব মানে আমার মতো অনেককেই তিনি অত্যন্ত কাছে টেনে নিয়েছিলেন, অসাধারণ ক্ষমতা তার কাছে টেনে নেওয়ার।
আমি সবচেয়ে অবাক হয়ে যেতাম যে আমার গল্প ওই ছোট ছোট লিটল ম্যাগের মধ্যে বেরোচ্ছে, সেইখানের মধ্যে সুজিত চৌধুরী আমার প্রতিটা গল্প পড়তেন। আমি যখন লামডিং থেকে, আমি 2004-এ লামডিং আসার মানে শিলচর, যখনই তার কাছে মানে যখনই শিলচর আসতাম কোনো ছুটি ছাটাতে, সব একবার করিমগঞ্জ আমি যেতাম, কারণ করিমগঞ্জ আমার কাছে তীর্থক্ষেত্র মনে হতো সুজিত চৌধুরীর জন্যে। আমি যেতাম ওখানে, ওনার সঙ্গে সারাটা দিন কাটাতাম, চলে আসতাম, স্নেহ পেয়েছিলাম। উনি আমাকে রবীন্দ্রসদন কলেজে নিয়ে যেতে চেয়েছিলেন চাকরি করার জন্যে, মানে ওখানে, কিন্তু আমি আর যাইনি। মেয়েদের, শুধু মেয়েদের কলেজ বলে একটা কোয়েড এনভায়রনমেন্টের মধ্যে আমার মানে ইয়ে ছিল, যেহেতু লার্নিং কলেজটা কোয়েডই ছিল, সেই জন্য ওইটা আর করিনি। আমি ইন্টারভিউ দিতে যাইনি। উনি আমাকে অ্যাপ্লাই করিয়েছিলেন, ইন্টারভিউ দিতে যাইনি, বলেছিলাম ওনাকে। তো যে কথাটা বলছিলাম, তো সুজিত চৌধুরী আমাকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, দীপেন্দু, তুই প্রতিটি গল্পের মধ্যে একটা নতুন বিষয় নিয়ে আসার চেষ্টা করিস, এটা খুব ভালো, কিন্তু এটার একটা সমস্যার দিক কি, এটার সমস্যার দিকটা হলো গিয়ে যে তুমি বিষয় খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তুমি প্রতিটা গল্পের মধ্যে নতুন বিষয় যদি খোঁজো, দেখবে বিষয় খুঁজতে খুঁজতে গিয়ে তোমার গল্প হারিয়ে যাচ্ছে। আমার এক্স্যাক্টলি সেটা হয়েছিল। এটা হয়েছিল আমার জীবনে 2008-এ বৃত্তের বাইরে বেরোলো, তার আগের থেকে গল্প আর লিখতে পারছিলাম না, প্রায় 10 বছর, মানে 10 বছর না হলেও 6-7 বছর আমি কোনো গল্পই লিখেও। আমার একটা প্রচণ্ড যন্ত্রণা বোধ ছিল। রণবীর পুরকাস্ত বিশিষ্ট গল্পকার আমাকে খুবই স্নেহ করেন, আমাকে বলতেন যে তুমি আমার সঙ্গে যখন কথা বলবে তখনই যেন আমি আমি মানে আমাকে তুমি একটা নতুন গল্পের খবর দেবে। আমি ভয়ে ওনাকে ফোন করতে মানে ফোন অনেক দিন আমি করিনি, কারণ উনি আমাকে গল্পের কথা বলবেন। আমাকে আরেকজনের নাম আমাকে বলতেই হবে, সে হলো কান্তার এবং তার সঙ্গে মেঘমালা। কান্তার আমাকে, কান্তার ভূষণ, যে যাপন কথা, অসাধারণ একটা গল্প পত্রিকা ওরা প্রকাশ করছে, কান্তার ছোট ভাই, অনেক বয়সে ছোট, সে আমাকে রীতিমতো চাপে রেখেছে তার পত্রিকাতে গল্প দেওয়া। তার পত্রিকাতে দিইনি, কিন্তু ওর ঠেলায় আমার গল্প বেরিয়ে গেছে। আত্মজা, গল্প বেরিয়ে গেছে, তার আগে বেরিয়েছিল গ্রন্থি, তারপরে আত্মজা, সেও নারীকেন্দ্রিক। আত্মজার পরে বেরোলো শেষ পাঠ, তারপরে বেরোলো সীমানা, এবং লাস্ট যে গল্পটা, সেটাও প্রায় আজকে 6 মাস হয়ে গেছে, সেটা হলো এক নিতান্ত অপ্রাসঙ্গিক গল্প। আজকে আমি আমার এই যে যাত্রাটাকে আর দীর্ঘ, মানে যাত্রার যে কাহিনী, আমি নাটক নিয়ে কিছু বলছি না, কারণ নাটক নিয়ে টুকিটাকি বলতে বলছি যে লামডিং গিয়ে আমি নাটকের সঙ্গে প্রচণ্ড জড়িয়েছিলাম, ছাত্রছাত্রীদের দিয়ে নাটক চুটিয়ে করে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, এবং কিছু নাটক লিখেওছি। আমার নাটক মানে অল ইন্ডিয়া লেভেলে 3rd হয়েছিল একবার রেডিও ড্রামা হিসাবে, বিভিন্ন জায়গায় পুরস্কারও পেয়েছিল। নাটক এগুলো সবই ছোট নাটক। অনেক দিন পরে আমি শম্ভু, মানে সুব্রত রায় গণসুরের, তার চাপে প্রায় 2 বছর ধরে আমাকে চাপ দিচ্ছিল উল্লাসকর দত্তের ওপরে একটা সম্পূর্ণ নাটক লিখে, বা একটু বড় নাটক, সম্পূর্ণ বলবো না, কোনো নাটকই মানে আংশিক হয় না, একটি মানে একটু একটু বড় নাটক লিখে তার হাতে তুলে দিয়েছে। আমি জানি না এটা কোনো দিন হবে কি না, এবং সেটা হচ্ছে এই কোভিডের এই যে গল্পটার কথা বলছিলাম, নিতান্তই অপ্রাসঙ্গিক গল্প। এই গল্প মানে মানে আমি বলছি না এই গল্পটাই ওই ঘটনা, কিন্তু ওই ঘটনা থেকে এই গল্পের মানে সূচিমুখটা কিন্তু একটা একটা ঘটনা। আমার মনে হয় আজকেই অন্তরঙ্গ আলাপনে আমার বলাটা দরকার। গল্পটা খুব বেশি বড় নয়, সুতরাং খুব বেশি সময়ও নেবে না। তো আমার মনে হয় আমরা মোটামুটি আরও 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো। তো নিতান্তই অপ্রাসঙ্গিক গল্প, এই যে গল্পটা, আসলে আপনাদের খেয়াল আছে একবার, যারা শিলচরের তারা জানেন, শিলচরের যে চার্চ রোডে যে শনি মন্দিরটা, সেখানের মধ্যে একটি মেয়ের ঝোলানো দেহ পাওয়া গেল সকালবেলা। সুইসাইডের কথাও উঠেছিল, তারপরে শোনা গেল সে মারা গেছে, মানে তাকে হত্যা করা হয়েছে, তারপরে আস্তে আস্তে খবরটা হারিয়ে গেল।
আমাকে এই বিষয়টা বড় নাড়া দিয়েছিল। এটা নিউজের মধ্যে ছিল কয়েকদিন, কিন্তু তারপরে ধীরে ধীরে খবরটা হারিয়ে গেল। আমরা জানলাম না সেই মেয়েটার আসলে কি হয়েছিল। আসলে মানে এই সম্পূর্ণ ঘটনাটা আমরা বেমালুম আমরা ভুলে গেলাম। এই ধরনের মেয়েরা, এই ধরনের ঘটনা আমাদের চারপাশে নিয়ত ঘটে। আমরা শুধু যেগুলো মিডিয়া পাবলিসিটি পায় সেগুলো নিয়েই আমরা মানে আলোচনার মধ্যে থাকে। তারপরে আরেকটা সেন্সেশনাল খবর আমাদের একটা খবরকে মানে চাপা দিয়ে দেয়। এই যে এক ধরনের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমার এই গল্পটা, আমি গল্পটা পড়ছি, এই গল্পটা দিয়েই আমি শেষ করছি। গল্পের নাম নিতান্তই অপ্রাসঙ্গিক। দুপুর গড়িয়ে সন্ধ্যা, শামিমা ফেরেনি এখনো। দাওয়া থেকে বড় রাস্তা অবধি বার কয়েক। সেই সাত সকালে আর 4-5টা দিনের মতো বেরিয়ে গিয়েছিল মেয়েটা। আজ কয়েক মাস ধরে শহরে একটা মোবাইলের দোকানে রিসেপশনে বসে। সকালে যায়, বিকেলে ফিরে আসে। শহর এখান থেকে প্রায় 20 মাইল। মাস পেরোলে 5,000 টাকা হাতে আসে। যাওয়া আসার গাড়ি ভাড়াতেই বেতনের অনেকটা চলে যায়। প্রথম মাসের মাইনে পেয়ে আব্বুর জন্য একটা লুঙ্গি আর আম্মির জন্য একটা সবুজ পাড় শাড়ি, ছাপা শাড়ি কিনেছিল। হাতের প্যাকেটে নিজের জন্য কিছুই নেই দেখে অবাক হয়েছিল শাহরুল। তারপর বাকি টাকাটা মেয়েটা আম্মির হাতে তুলে দিয়েছিল। বুকের পাঁজরের ভেতর বা হয়তো আরও গভীরে কোথাও অদ্ভুত একটা শিহরণ ছড়িয়ে পড়ছে টের পাচ্ছিল শাহরুল। নিজের ঔরস একমাত্র সন্তান, তার মধ্যে কন্যা। জুম্মার নামাজ সেরে ফেরার পথে বা ফি রবিবার বাজারে কিংবা রহমানের চায়ের দোকানে কোনো জমাটি আলোচনায় সন্তান সন্ততি প্রসঙ্গ উঠলে কেমন যেন মিয়ে। ঘরে মেয়ে সন্তান থাকুক বা নাই থাকুক, বড় মুখ করে বলার মতো এক বা একাধিক ছেলেও আছে অন্যদের। সেই একমাত্র পুত্রহীন। বৃদ্ধ বয়সে তার ভবিষ্যৎ নিয়ে কেউ সহানুভূতি প্রকাশ করে ফেলত মাঝে মধ্যে। নিজেকে কেমন যেন অনুকম্পার পাত্র মনে হতো তখন। অস্বস্তি কাটাতে আড্ডা থেকে পালানো ছাড়া উপায় থাকতো না আর। দেখতে দেখতে কি করে প্রায় 20টা বছর পেরিয়ে গেছে। শহরে দোতলা একটা বিল্ডিংয়ে ছাদ ঢালাই শেষ হওয়ার পর ঠিকাদারদের মিনি ট্রাক বাড়ির সামনে যখন তাকে নামিয়ে দিয়ে চলে গেল, তখন শেষ রাত। কড়া নাড়ার আগেই দেখে দরজা খুলে দাঁড়িয়ে ফাতেমা। ঘুমের পোকা তার বউ। এত রাত অবধি জেগে আছে দেখে অবাক হয়েছিল বটে। ঢালাইয়ের কাজে দেরি হওয়াটা নতুন কিছু নয়। সেই দিনগুলোতে কাজের সাইটেই বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। ঘরে এসে হাত পা ধুয়ে কিছু একটা মুখে দিয়ে ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো কাজ থাকে না। সুতরাং দুশ্চিন্তায় ফাতেমার রাত জাগার আপাত কোনো কারণ ছিল না। পরের দিন কাজ বন্ধ, তাই সকালে ওঠার তাড়াও নেই। বালিশে মাথা ঠেকিয়ে কিছু একটা বলতে যেতেই ওকে থামিয়ে ফাতেমা মৃদুস্বরে বলেছিল কথাটা। প্রায় 2 মাস হতে চলল, শরীর খারাপ হয়নি। নিজের চেনা দেহ মাঝে মাঝে অচেনা ঠেকে। মনে হচ্ছে নতুন কেউ আসছে। লাফ দিয়ে উঠে বসেছিল শাহরুল। অস্ফুট শব্দে ফাতেমা বলেছিল, আপনি তো ফুয়া সাইন, ঠিক না নি? হয়তো ভুল বলেনি ফাতেমা, কিন্তু বউকে আর কথা বাড়াতে দেয়নি সে। যেটা দেওয়ার আল্লাহ দিবা, তুই আমি খোয়ার হে। পরের দিন সকালেই লোকাল ডিসপেন্সারিতে সত্যতা নির্ধারিত হয়। খবরটা চাউর হতে আর বেশি সময় লাগেনি। মাস গড়ায় পোয়াতির দেহের বিবর্তন বিভিন্ন কেশকুটুমের কাছে ভিন্ন ভিন্ন ইঙ্গিত বয়ে নিয়ে আসে। চোখের মনির সাদাটে চারপাশ, পানসে মুখের রং, অথবা ক্রমশ বড় হতে থাকা পেটের আকার দেখে বেশিরভাগ মতামত পুত্র সন্তানের পক্ষে যায়। উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে ফাতেমার চোখে মুখে। 2-1জনের অভিব্যক্তিতে মেয়ে হওয়ার সম্ভাবনা উঁকি দেয়। এদের খুব একটা পছন্দ করে না ফাতেমা। ওরা বিদেয় হলে যেন হাঁফ ছেড়ে বাঁচে। তার মতে হিংসে থেকে ওরা কথাগুলো বলে। বউয়ের এই প্রতিক্রিয়ায় বেশ মজা পায় শাহরুল। স্থানীয় ডিসপেন্সারিতে স্বাভাবিক প্রসব হয়। আল্লাহ তাআলার বিচার আছে।
অপারেশনের পয়সা সে যে কুলিয়ে উঠতে পারবে না সেটা উপরওয়ালা জানেন বৈকি। এই গ্রামের বাকিদের আর্থিক অবস্থাও তার অজানা নয়। তাই হয়তো গ্রামের এই সরকারি ডিসপেন্সারিতে গত 6 মাসে সন্তান জন্মের সময় মাত্র 2 বার 2 মায়ের পেট কাটার প্রয়োজন হয়েছে। দুটো ক্ষেত্রেই পরিবার বেশ ধনী, তাই সমস্যা কিছু হয়নি। মেয়ে সন্তান দেখে ফাতেমার চোখে জল আসা খুব একটা অস্বাভাবিক ছিল না। ওর উপর চাপ ছিল অনেক। অনেকে চাহিদার কথা মুখ ফুটে বলে ফেলেছে, কেউ কেউ হাবে ভাবে। যদিও সে যে দ্বিতীয় দলে পড়ে না এ কথা বুকে হাত দিয়ে বলার সাহস ছিল না শাহরুলের। সব কিছু পাল্টে যেতে লাগলো মেয়েটা আসার পর থেকেই। ফাতেমাই প্রথম বলেছিল চেহারা বাপের মতো। এর পেছনে আব্বার মনে মেয়ে সম্বন্ধে দুর্বলতা গড়ে তোলার কোনো সুপ্ত ইচ্ছে কাজ করছে কি না না কে জানে। কিন্তু নিজের থুতনি ভরা দাড়ি আর এবড়ো খেবড়ো গালের সঙ্গে যখন মাখন দেহ ছোট্ট ওই শিশুটার মিল খুঁজে পাওয়ার অদম্য প্রয়াস কাজ থেকে ফিরে নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল শাহরুলের। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর ঘরে ফিরেই মেয়েটাকে নিয়ে অনেক সময় কেটে যেত তার। আব্বাকে দেখতে পেলেই হাত পা ছড়িয়ে খিলখিল করে হেসে উঠত শিশুটি। ধীরে ধীরে বন্ধু বান্ধব পাড়াপড়শির জন্য নিত্যদিনের বরাদ্দ সময়ে টান পড়তে লাগল। ফোনে তার দ্রুত পরিবর্তনের ছোঁয়া টের পাওয়া গেল। কাজ থেকে ফিরে চৌমাথার মোড়ে আড্ডার মেয়াদ চোখে পড়ার মতো কমে গেল। শিশুটি ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে তাল মিলিয়ে মেয়ের প্রয়োজন ও চাহিদা ঘিরে তার জীবন আবর্তিত হতে লাগলো। ঘরে আপত্তি থাকা সত্ত্বেও এই গ্রামে সদ্য খোলা ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হলো বাবার আদুরের দুলালি। মেয়ে ক্লাস 5-এ পা রাখতেই বন্ধ হয়ে গেল স্কুল। একদিকে ভালোই হলো, কারণ দ্রুত বাড়তে থাকা স্কুল ফি নিয়মিত সংকুলান মুশকিল হয়ে পড়ছিল। অবশেষে বাড়ি থেকে 2 মাইল দূর সরকারি স্কুলে ভর্তি হলো শামীমা। দ্বিতীয় বিভাগে মাধ্যমিক ওখান থেকেই পাশ করলো। প্রায় 10 মাইল দূর উচ্চ মাধ্যমিক আর হলো না। যদিও পড়া চালিয়ে গেলে মেয়ে অনেক দূর যেতে পারবে নিশ্চিন্ত ছিল শাহরুল। মেয়েকে বেশি পড়ানোর জেদ ধরলে দামাদ জুটবে না কপালে সে ভয়ও ছিল। শামীমার জেদেই শহরের চাকরিতে মত দেওয়া। এত দূর রোজ জার্নি করে সারাদিনের খাটুনি রোগা পটকা শরীরে শুইবে তো? ফাতেমার আপত্তির অন্য কারণ ছিল। মেয়ে মানুষ বড় হয়েছে, এখন নিকার জন্য পাত্র খোঁজার সময়। আজকাল কিছু একটা চাকরি পেয়ে গেলে দামাদ আরও তাড়াতাড়ি জুটবে আব্বুকে বুঝিয়েছে মেয়ে। সুতরাং ফাতেমার ওজোর আপত্তি না টেকা ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি ছিল। নতুন লুঙ্গি কখনো না ধুয়ে পড়ে না শাহরুল, কিন্তু সেদিন মেয়ের প্রথম উপার্জনের উপহার যেন নিজের গড়া নিয়মের ব্যতিক্রমী হতে বাধ্য করল তাকে। নতুন কাপড়ে চিপকে থাকা কাগজের বিজ্ঞাপন একটানে খুলে লুঙ্গি কোনো মতে কোমরে জড়িয়ে রহমানের চায়ের দোকানে দৌড় লাগালো সে। আজ যে অনেক জোড়া ডেব ডেব করে তাকিয়ে থাকা চোখের সামনে প্রয়োজনে বা অপ্রয়োজনে লুঙ্গিখানা প্রদর্শনীর মতো ছড়িয়ে আড্ডার অভিমুখ সন্তান সন্ততি নিয়ে আলোচনাতেই ফেরানোর দিন। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে জমাট হয়ে রাত চেপে বসতে চলেছে। শামীমা এখনও ফেরেনি। আব্বুর দেওয়া মোবাইলটার সুইচ অফ, চার্জ চলে গেছে হয়তো। এটা খুবই আশ্চর্যের, কারণ মোবাইলের দোকানে কাজ, তাই চার্জ করানোর সমস্যা হওয়ার কথা নয়। 2 মাস আগে সুপারি বিক্রি করে কটা টাকা এসেছিল, তার অর্ধেকটাই তুলে দিয়েছিল মেয়ের হাতে। বলেছিল গান ছবি সিনেমা দেখা যায়, ওটা একটা মোবাইল কিনবায়। নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছিল না শামীমার। নিজের প্রথম রোজগারের টাকা আম্মির হাতে তুলে দেওয়ার 2 দিনের মাথায় আব্বুর কাছ থেকে অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আনন্দের সীমা ছিল না বাবা নেওটা মেয়েটার। ঈদে নতুন কাপড় পেয়ে খুশিতে নেচে ওঠা ছোট বাচ্চার মতো লাফিয়ে উঠে আম্মাকে জড়িয়ে ধরেছিল। আব্বুর এই দুর্বল মুহূর্তগুলোর সঙ্গে পরিচিত নয় আর দুলালি। রাত বাড়ছে, কাল ষষ্ঠী, দুর্গাপুজো এসে গেছে।
এই গ্রামে হিন্দু জনবসতি কম হলেও চৌমাথায় বেশ বড়সড় একটা পুজো হয়। পুজোর জন্যই সন্ধ্যা পেরিয়েও আজ উপচে পড়া ভিড় ছিল বাজারে। সেই ভিড়ও হালকা হয়ে আসছে। আর একটু পরেই চৌমাথার দোকানপাট বন্ধ হয়ে যাবে, শুনশান হয়ে যাবে পথ। এখনো কোনো সব খবর নেই শামিমার। অজানা আতঙ্কে গ্রাস করছে ধীরে ধীরে। সন্ধ্যা থেকেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে শাহরুল। কেউ জিজ্ঞেস করলে আসল কারণ বলা যাবে না, মেয়ে বলা কথা। মুহূর্তের মধ্যে কেচ্ছা বানিয়ে বদনাম রটানোর লোকের তো অভাব নেই। প্রচণ্ড উদ্বেগ বুকে চেপে বারান্দায়। মাঝখানে কেটে গেছিল, আমি অত্যন্ত সরি। মেয়ে বলে কথা মুহূর্তের মধ্যে সারা গ্রামে রটে যাবে। কেচ্ছা বানিয়ে বদনাম রটানোর লোকের তো অভাব নেই। প্রচণ্ড উদ্বেগ বুকে চেপে বারান্দায় বসে আছে ফাতেমা। দু চোখ বেয়ে জলের ধারা। বউয়ের মুখোমুখি হওয়ার সাহস নেই শাহরুলের। বাজারে দোকানের আলো নিভছে একে একে। ভোরবেলা শহর জেগে উঠল এক বীভৎস খবরে। তেমাথার মোড়ে এক শনি মন্দিরের পাশে গাছের ডালে ঝুলন্ত একটি মেয়ের লাশ। প্রাতঃভ্রমণে বেরিয়ে চোখে পড়ছে লোকের। তারপর থেকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের দৌলতে খবরটা ছড়িয়ে পড়ছে দুরন্ত গতিতে। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যার কেস। বেশ রোগা, তাই ছবি দেখে মেয়েটির বয়স আন্দাজ করা কঠিন। 11, 12, 15 যা কিছু হতে পারে। পরনে টি শার্ট ও জিন্সের প্যান্ট। হালকা একটা ডাল থেকে ঝুলছে দেহ। পায়ের আঙুল মাটি ছুঁয়ে আছে। সামাজিক মাধ্যমে তৎপরতা বাড়ল দ্রুত লয়ে। শহরের ব্যস্ততম পথ এটা। রাতেও এখানে পুলিশ টহল থাকে। রাত 12টা অবধি রাস্তায় প্রায়ই লোক চলাচল করে। ভোর 4টা থেকে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে পথচারী। মাঝখানের এই 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময়ের মধ্যে কেউ আত্মহত্যা করে কি করে? মেয়েটি এই অঞ্চলের নয় আন্দাজ করা গেছে। যদি তাই হতো তাহলে দূর থেকে এসে সদা ব্যস্ত একটা জায়গায় কেউ আত্মহত্যা করার জন্য বেছে নেবে কেন? নাকি এটা আত্মহত্যাই নয়, কোথাও খুন করে এখানে মেয়েটাকে ফেলে রেখে গেছে কেউ? বিভিন্ন সম্ভাব্য ইঙ্গিত সহ দায়বদ্ধতার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমের। রিয়েক্ট ও লাইকও পড়ে অনেকগুলো পোস্টে। বেলা বাড়তে বাড়তে খবর যায়, নতুন নতুন তথ্য বেরিয়ে আসতে থাকে। দেখে বোঝা না গেলেও শোনা যায় মেয়েটার বয়স নাকি আরও বেশি। গায়ের কাপড় চোপড় অবিন্যস্ত নয়। খুন হয়ে থাকলে ধর্ষণ হয়েছিল কিনা বলা মুশকিল। পুলিশ আত্মহত্যার থিওরি কোত্থেকে খাড়া করলো কে জানে। দুপুর হতে হতে অবশ্য পুলিশের এক বড় কর্তা হত্যার সম্ভাবনার কথা উল্লেখ করলেন। এই দমবন্ধ করা উত্তেজনার মাঝখানে পুলিশ বিভাগের অকর্মণ্যতা ও গাফিলতি নিয়ে নিয়মিত ট্রোলিং কমিক রিলিফের কাজ করতে লাগলো। ছবি, খবর, ভিডিও শেয়ার ও ফরওয়ার্ডের দৌলতে সুদূর সাগর পারের প্রবাসী এই একদাই শহরের বাসিন্দা এক ব্যক্তি আত্মীয় পরিজনদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে চাইলেন। এই বিষয়ে ইনবক্সে ব্যক্তিগত আলাপচারিতা স্ক্রিনশট প্রচ্ছন্ন গর্বে ফেসবুকে পোস্টও দিলেন। বিদেশে থেকেও দেশের প্রতি এই নারীর টান দেখে অনেকেই মুগ্ধ হলেন। আজকের আন্তর্জাতিক দেশ বিদেশের সীমানা মুছে যাচ্ছে, সেটা নিয়েও কিছু বৌদ্ধিক মন্তব্য এলো। খবরটা পল্লবিত হতে থাকলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। সাত সকালের এই ঘটনার উত্তাপ বেলা বাড়তে বাড়তে ষষ্ঠীর দিনে পুজোর বাজারের উত্তাপকে ছাড়িয়ে গেল। ঘটনা সম্পূর্ণ অন্য মাত্রা পেয়ে গেল যখন জানা গেল মেয়েটি মুসলমান। আগামী মাসে এই কনস্টিটিউয়েন্সিতে বিধানসভা উপনির্বাচন। হিন্দু মন্দিরের সামনে মুসলমান মেয়ের মৃতদেহ, দুর্গাপূজা, তারপর মহরম, আর কিছুদিন বাদে ইলেকশন। এই সময়ে এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে। হত্যাকারী যদি হিন্দু হয় তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেতে কোনো সময়। নির্বাচনে পোলারাইজেশন সহজ হবে তাহলে। গুজবে ছেয়ে গেল দূরভাষ। ছবিসহ খবর এলো
শহরতলিতে এক পুজো মণ্ডপে নাকি কে বা কারা ঠাকুরের হাত ভেঙে দিয়েছে। মুহূর্তের মধ্যে পুজোর ভরা জনস্রোত হালকা হতে লাগলো। গ্রাম মফস্বলের ক্রেতা বিক্রেতা দ্রুত শহর ত্যাগ করলেন। স্থানীয়রা ঘরমুখো হলেন সন্ধ্যার আগেই। শহরের রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেল। অযথা গুজবে কান না দেওয়ার ঘোষণা শোনা গেল মাননীয় ডিসির তরফ থেকে। সিআরপিএফ জওয়ানদের টহল বসল স্পর্শকাতর এলাকায়। আতঙ্ক উত্তেজনার আঁচে আশঙ্কা হলো দুর্গাপুজো ঘিরে সারা বছরের জমানো আনন্দ বুঝি ফিকে হয়ে গেল। পরের দিন সকালে কাগজের শিরোনামের খবর অবশ্য অনেকটা স্বস্তি দিয়ে গেল। জেলা উপায়ুক্ত ও পুলিশ সুপার যৌথ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, মেয়েটির মোবাইলের কল লগ সার্চ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের হদিশ মিলেছে। শহর থেকে খানিকটা দূর একটা গ্রামের বাসিন্দা মেয়েটি। ওর লাস্ট কল ছিল সাজন বলে একটা ছেলের। আসল নাম সাজুউদ্দিন লস্কর। ছেলেটি কাল থেকে বেপাত্তা। সাইবার ক্রাইম ব্রাঞ্চ ছেলেটির মোবাইল ট্রেক করছে। এই ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেতে 2-3 দিন লাগবে। সন্দেহবাগীশ কেউ কেউ ঠোঁট বেঁকিয়ে বললেন, দুর্গাপুজো আর মহরম নিশ্চিন্তে কেটে গেলে তারপর রিপোর্ট প্রকাশ করা হবে। সাংবাদিকদের সামনে আরেকটা জরুরি ব্যাপারও খোলসা করা হয়েছে। এতদ অঞ্চলে ঠাকুর ভাঙার কোনো ঘটনা ঘটেনি। মূর্তি ভাঙা নিয়ে কাল থেকে মোবাইলে ভেসে বেড়ানো ভিডিওটা আসলে ফেক। ওটার সঙ্গে ঘটনার কোনো যুগসূত্র আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে গুজবে কান না দিতে এবং কেউ গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতে জনগণের কাছে আবেদন রাখা হয়েছে। দুর্গাপূজা ও আশু মহরম উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জেলার 2 বড়কর্তা আশা প্রকাশ করেছেন যে এই 2 উৎসব 2 সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। যৌথ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কাল অবধি প্রচণ্ড ট্রোল হওয়া সত্ত্বেও সময়মতো জরুরি পদক্ষেপ নেওয়ায় আজ পুলিশ বিভাগের কপালে কিছু প্রশংসাও জুটল। সন্দেহের আবর্তে থাকা ছেলেটি মুসলমান, সুতরাং টেনশন কিছু নেই। দুশ্চিন্তামুক্ত দুর্গাপুজো দৈনিক কাগজের বয়ানে সপ্তমীর বিকেল থেকেই জমে ক্ষীর। সুতরাং দশমীর পরের দিন মহরম পড়লেও আর কোনো চিন্তা রইল না। সপ্তমীর শুট করা পুজোর সেলফি আর গ্রুপ ফটোতে ছেয়ে গেল মুঠোফোনের মুখ। ব্যতিক্রমী কিছু পোস্টে দুর্গামূর্তির সামনে দরিদ্র শিশুদের ছবি আর তাদের নিয়ে কবিতা ও গান সামাজিক মাধ্যমে খানিকটা অন্য স্বাদও দিয়ে গেল। শহর ছাড়িয়ে 20 মাইল দূরে প্রত্যন্ত গ্রামে আদরের একমাত্র মেয়ের পথ চেয়ে অজানা পরিণতির আশঙ্কায় চরম উৎকণ্ঠা নিয়ে নিদ্রাহীন পিতামাতার কাটানো রাত আদৌ শেষ হলো কিনা। দশমীর সন্ধ্যায় মা দুর্গা বিদায়ের ঢাকের বাদ্যি আর এক মায়ের বুক ফাটা কান্নার রোল কোনো মেয়ের কাটাছেঁড়া মৃতদেহ নিয়ে বেরোনো জানাজায় নেপথ্য আবহ হয়ে উঠেছিল কিনা না। দুঃসংবাদ পেয়ে বিসর্জনের মিছিল থেকে ছিটকে গিয়ে বন্ধুকন্যার অন্তিম যাত্রায় যোগ দিতে পাগলের মতো কেউ ছুটে গিয়েছিল কিনা। জানাজার শেষ নামাজ সম্পূর্ণ উচ্চারিত না হয়ে উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা কোনো আব্বার গলায় আটকে গিয়েছিল কিনা, অথবা আদরের দুলালিকে মাটির বুকে সঁপে দিয়ে ফিরে আসার আগে জিয়ারতের প্রার্থনা কোনো পিতার বুক ফাটা কান্না হয়ে উঠেছিল কিনা। এসব প্রশ্ন আজ অপ্রাসঙ্গিক। খবর হিসেবে এই সংবাদ এখন গুরুত্ব হারিয়েছে। নমস্কার, অনেক ধন্যবাদ সবাইকে।